গ্যালাক্সি S23 আলট্রা এটা একসময় অনেকের ক্রাশ ছিল, অনেকের স্বপ্নের ফোন ছিল, যেটা বর্তমানে পুরাতন কিনতে পাওয়া যাচ্ছে 60,000 টাকায়। এবং গত কয়েকদিনে 60 থেকে 70,000 টাকা বাজেটে অনেক আইফোনের ভিডিও করার পরে আপনারা অনেকেই বলতেছিলেন যে ভাই এই বাজেটে স্যামসাং এর আলট্রা সিরিজের যে ফোন পাওয়া যাচ্ছে সেগুলোর একটু বিস্তারিত জানান। তাই নিয়ে চলে এলাম গ্যালাক্সি S23 আলট্রা, এবং এই ফোনটা নিয়ে অলরেডি আমি একটা ব্লগ ভিডিও বানিয়েছি যেখানে কোনো প্রকার মাইক্রোফোনও ব্যবহার করিনি, যেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দিব অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তবে আজকের ভিডিওতে শুধু ক্যামেরা না, একদম প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে একটু বিস্তারিত জানাবো। এই মুহূর্তে কিনলে কেমন হবে, ব্যাটারি ব্যাকআপ কেমন পাইতে পারেন, গ্রিন লাইনের ইস্যুস আছে কিনা। তবে তার আগে একটু বলে রাখি, এই ফোন কিনবেন কি না কিনবেন সেটা ভিডিও দেখে ডিসিশন নিয়েন। তবে অন্যান্য যে কোনো ফোন যদি কিনতে চান অবশ্যই ফারাজি টেকনোলজিতে একটু যোগাযোগ করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের প্রিমিয়াম আউটলেট রয়েছে। যারা ঢাকার বাইরে আছেন যে কোনো জায়গা থেকে কুরিয়ার করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে তাদের বিস্তারিত দিয়ে দিচ্ছি। ঈদের আগে ফোন কিনলে বিভিন্ন অফারও পেয়ে যাইতে পারেন। তাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখেন, তাহলে আপনারই লাভ হবে। সো যদি শুরু করা হয় ডিজাইন থেকে, দেখেন এই যে ডিজাইনটা আছে স্যামসাং কিন্তু এখন এখান থেকে সরে গেছে, এবং এইটা ছিল স্যামসাং এর একদম সর্বশেষ কার্ভ ডিসপ্লেওয়ালা ফোন, যেটার কারণেই আপনারা অনেকেই পছন্দ করেন। এবং এই যে আইকনিক ডিজাইনটা দেখতে পাচ্ছেন, অনেকে এটাকেই এখনো বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। স্যামসাং তাদের যে ফ্ল্যাট ফোনের ডিজাইনে শিফট হয়ে গেছে সেটা অনেকে পছন্দ করেন না। তবে সত্যি কথা বলতে কি, গত কয়েক মাসে ফ্ল্যাট ফোন ব্যবহার করতে করতে এই ফোনটা আমার হাতে আসার পরে আমার কাছে এটা খানিকটা ব্যাকডেটেডই মনে হচ্ছিল। তবে আপনি যদি রেগুলার ফোন আমার মতো চেঞ্জ না করেন তাহলে আপনার কাছে এটা খারাপ লাগবে না। অ্যাটলিস্ট আপনার যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা আপনি এনজয়ও করবেন। তবে এই ফোনটা অনেক বাল্কি আর অনেক বড় হওয়ার কারণে প্রথম কয়েকদিন ব্যবহার করতে একটু প্যারা লাগে। তবে তারপরে কয়েকদিনের মধ্যে অভ্যাস হয়ে গেলে এটা যে এত বড় ফোন সেটা আপনার কাছে ফিলই হবে না। তবে এই মুহূর্তে পুরাতন এই গ্যালাক্সি S23 আলট্রা যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই একটা জিনিস দেখে নেবেন, এই ব্যাক শেলটা অরিজিনাল আছে কিনা বা এটার ফিটিংটা ঠিক আছে কিনা। কারণ মোস্ট অফ দা ফোনে দেখা যায় যে ব্যাক শেল উঠে যাচ্ছে বা এটা পলি প্রোটেক্টর দিয়ে লাগায় রাখছে। যেখান থেকে কিনতেছেন, কেনার সময় হয়তো আপনি খুলে আনতেছেন না, পরে খুলতে গেলে দেখতেছেন যে ব্যাক শেল খুলে যাচ্ছে। স্যামসাং এর কিন্তু এই ইস্যু ছিল তাদের কার ফোনগুলোতে। তো শুধুমাত্র এই ফোনটা না, যে কোনো পুরাতন স্যামসাং এর ফোন কিনতে গেলে ব্যাক শেলটা একটু ফিটিং ঠিক আছে কিনা দেখে নেবেন। তো এটা একটা প্রো টিপ আমি দিয়ে দিলাম। তবে এই ফোনটা ব্যবহার করলে একটা জিনিস আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন, স্যামসাং স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে ডিসপ্লেতে কেন তারা টপ এন্ডে ছিল। কারণ এখানে 6.8 ইঞ্চি যে ডিসপ্লেটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু অ্যামোলেড প্যানেল এবং 120 হার্জ রিফ্রেশ রেট যাইতে পারে, 1750 পর্যন্ত পিক ব্রাইটনেস, HDR10+ সাপোর্ট করে। মানে বর্তমান সময়ে একটা ফ্ল্যাগশিপ ডিসপ্লের যে এক্সপিরিয়েন্স থাকা দরকার সেটা এখানে আপনাকে দিচ্ছে। এবং চিন বেজেলটা অনেক কম আছে, বড় ডিসপ্লে, টোটালি ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স পাবেন। কার্ভ ডিসপ্লে হওয়ার পরেও এই ফোনটা ব্যবহার করতে গেলে অন হ্যান্ডে ব্যবহার করেন বা যে কোনো ভাবে ব্যবহার করলে মিসটাচের কোনো প্রবলেম আমি ফেস করিনি। এই জায়গায় আমি বলবো যে ডিসপ্লের এক্সপিরিয়েন্স, গেমিং করেন বা যে কোনো টাইপের ব্যবহার করতে গেলে অবশ্যই আলট্রা সিরিজের যে একটা আলট্রা এক্সপিরিয়েন্স না, স্যামসাং এখনো 2026 সালে এসে এই ফোনটা থেকে আপনাকে দিবে। এবং ফোনটা ব্যবহার করতে গেলে আর একটা জায়গায় খুব ইজিলি ক্লিয়ার হওয়া যায় যে স্যামসাং কে কেন কিং অফ অ্যান্ড্রয়েড বলা হইতো। বিশেষ করে এটার যে হার্ডওয়্যারটা রয়েছে এবং যে সফটওয়্যারের অপটিমাইজেশন আপনি এখনো পাচ্ছেন। এখানে কিন্তু স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে, এবং এটা কিন্তু নরমাল 8 Gen 2 প্রসেসর ছিল না, এটা মেড ফর গ্যালাক্সি ছিল, যেটার ক্লক স্পিড একটু বেশি ছিল, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট আরো একটু বেটার ছিল, UFS 4.0 স্টোরেজ টাইপ, এবং এখানে কিন্তু LPDDR5X এর 12GB র্যাম রয়েছে। আর একদম লেটেস্ট সফটওয়্যার এখানে চলতেছে One UI 8। যে কোনো টাইপের ইউজার হয়ে থাকেন না কেন, আপনি যদি হেভি গেমিং করতে চান দারুণ একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তবে এই মুহূর্তে এই ফোনটা ব্যবহার করতে যে আমার কাছে মনে হইলো একটা জায়গায় স্যামসাং পিছিয়ে ছিল, সেটা হলো লং সফটওয়্যার সাপোর্টের প্রমিসের ব্যাপারে। এইটাতে 4টা বছর তারা মেজর ওএস আপগ্রেড দেওয়ার প্রমিস করছিল, এবং এই সময়ের আইফোনগুলো কিন্তু 7-8 বছর করে সফটওয়্যার সাপোর্ট পায়, এখনো পায়। তো সেই জায়গা থেকে এই ফোনটা আর একটা বছর মেজর ওএস আপগ্রেড পাওয়ার কারণে লাইক এখন এটা কিনতে গেলে মাত্র 1 বছর পরে যে যখন সফটওয়্যার সাপোর্ট পাবেন না তখন আপনার কাছে খুবই খারাপ লাগবে। এবং S24 সিরিজে এসে তারা 7 বছরের সফটওয়্যার প্রমিস করছে। তবে অবভিয়াসলি আমি বলবো যে স্যামসাং এর উচিত ছিল ইমিডিয়েট S22 এবং 3 সিরিজেও এই 7 বছরের প্রমিসের মধ্যে যদি নেওয়া যাইতো তাহলে স্যামসাং এর এই যে যুগান্তকারী সিদ্ধান্তটা সবাই অ্যাপ্রিশিয়েট করতো। তবে এই জায়গা থেকে আমি বলবো যে স্যামসাং এর ফোনটার পারফরমেন্স, হার্ডওয়্যার সবকিছু ঠিকঠাক থাকলেও এত দামের একটা ফোন লং টাইম ধরে ব্যবহার করতে গেলে যদি আপ টু ডেটেড সফটওয়্যার ফিচারগুলো ড্রপ না করে তাহলে কিন্তু অবশ্যই কম্পিটিশনে অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলে এটা পিছিয়ে পড়বে। তবে আলট্রা সিরিজের ফোনগুলোর বিশেষত্ব হইল ক্যামেরা, এবং আপনারা অনেকেই এটার ক্যামেরার জন্য কিনবেন, বিশেষ করে এটার জুম করে ছবি তোলার ক্যাপাবিলিটি 100x পর্যন্ত চাঁদের ছবি তোলার জন্য। তবে এই ফোনটা ব্যবহার করতে গেলে প্র্যাকটিক্যালি সব থেকে যে জিনিসটা আপনি বেশি ইউজ করবেন সেটা হলো এটার যে 3x টেলিফটো লেন্সটা রয়েছে। ভাই আপনি যে কোনো লাইটিং কন্ডিশনে ছবি তুলতে গেলে এটার পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স আপনাকে একটা DSLR ভাইব অলওয়েজ দিবে। 2x বা 3x আপনি যেটাই ব্যবহার করেন না কেন এভরি টাইম ভেরি কনসিস্টেন্ট এজ ডিটেকশন, ব্যাকগ্রাউন্ড ব্লার এবং ডিটেইল ক্যাপচার করতে পারে, যেটা আমি বলবো যে একদম লেটেস্ট আইফোনের যে সিরিজ আছে সেটার সাথে কম্পেয়ার করলেও পোর্ট্রেটে যখন লো লাইটে যাবেন তখন কিন্তু স্যামসাং কিং হয়ে থাকে। লো লাইটে পোর্ট্রেটের জন্য তারা খুবই সিরিয়াস। এবং আমি রিসেন্টলি সুইমিং পুলে গেছিলাম, iPhone 17 Pro Max দিয়ে ছবি তুলছি, লিটারালি হতাশ হয়েছি। আমার যে এক্সপিরিয়েন্স আছে এই বাজেটে যেসব আইফোন পাওয়া যায় সেগুলোতে যদি প্রপার লাইটে আপনি কম্পেয়ার না
করেন, একটু লো লাইটে বা যে কোনো একটু নন কন্ডিশনাল লাইটে যদি আপনি ছবি তুলতে চান, তাহলে স্যামসাং এর এই ফোনটা একটা নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স কনসিস্টেন্টলি ডেলিভার করবে। আর যদি নর্মাল ফটোগ্রাফির কথা বলি, 30x পর্যন্ত মোটামুটি ভালোভাবে ডিটেইল পাওয়া যায় এবং এদের যে 10x টেলিফটো লেন্সটা রয়েছে সেটা আমি বলবো খানিকটা গেমিক টাইপের, যেটা কিন্তু স্যামসাং তাদের লেটেস্ট ফোন থেকে সরে গেছে। ওটা আসলে খুব বেশি ইউজফুল না, অনেকেই 100x জুম থেকে কেনে বাট অ্যাকচুয়ালি তারা ইউজ করে না। তবে ডে টু ডে লাইফে আমরা যেসব ছবিগুলো তুলি, নর্মালি যেসব ফোকাল লেন্থ দরকার আলট্রা ওয়াইড থেকে শুরু করে 30x পর্যন্ত জুম করার জন্য এই ফোনটা ভেরি মাচ ক্যাপাবল। সেটা আপনি লো লাইট বলেন, ডে লাইট বলেন, এবং স্যামসাং এর যে ফটো স্টাইল একদম রেডি টু আপলোডের মতো, এবং এখানে আপনি ইজিলি এডিট করতে পারবেন। সব ধরনের ক্যাপাবিলিটি এই ফোনটাতে পাচ্ছেন। সো ফটোগ্রাফিতে আমি বলবো যে 10 on 10। ভিডিও করতে গেলেও এটা 8K পর্যন্ত ভিডিও করতে পারে, 4K 60 fps পর্যন্ত আপনি ভিডিও করতে পারবেন সব সেন্সর দিয়ে। তবে লেন্স শিফটিং করা যায় না। 4K 30 fps এ কন্টিনিউয়াসলি আপনি জুম করে করে ভিডিও করতে পারবেন এবং নরমালি ভিডিও করতে করতে আপনি সেলফি ক্যামেরাও শিফট করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা সেন্সরকে আপনি একটা ক্লিকের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এটা ভেরি কনভিনিয়েন্ট যারা ব্লগ কন্টেন্ট ক্রিয়েট করেন, যেমনটা বললাম রিসেন্টলি একটা ব্লগ আমি শুট করছি এটা দিয়ে, সেটা আপনারা দেখে নিতে পারেন। আপনি এটা দিয়ে 4K সিনেম্যাটিক মোডের ভিডিও করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ব্লার করে 3x টেলিফটো লেন্স ব্যবহার করতে পারবেন। ভিডিওগ্রাফির জন্য এখনো একটা কমপ্লিট এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করতেছে। আর যে সেলফি ক্যামেরাটা আছে সেটা ভিডিও করতে গেলে ফোকাল লেন্থটা একটু টাইট লাগে, মানে আলট্রা সিরিজের একটা ফোন, এত দামি একটা ফোন হিসেবে আমি বলবো এখানে একটা বড়সড় কম্প্রোমাইজ রয়েছে। এরকম যখন ধরবেন তখন আপনি নিজে ফ্রেমে আঁটতে একটু কষ্ট হবে। তবে নর্মাল সেলফি বা ভিডিও কলিং এর ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা একদম টপ নচ আছে। তাছাড়া কোনো জায়গায় আমার কাছে কমপ্লেইন নাই। এই ফোনে ব্যবহার করা হচ্ছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি এবং ফোনটা কিন্তু বেশ পুরাতন হয়ে গেছে। এই মুহূর্তে এই ফোন কিনতে গেলে আমি বলবো যে আপনাদের এটা একটা কনসার্নের ব্যাপার রাখতে হবে, কারণ এখন আমরা সবাই ফোন চালাইলে কিন্তু প্রচুর পরিমাণে স্ক্রিন অন টাইম ব্যবহার করি। সারাদিনই লিটারালি ফোনের মধ্যে পড়ে থাকি, গেম টেম খেলি। আমি নর্মাল ব্যবহার করে এটা 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি এবং রাতের বেলায় রাইখা দিলে সকাল বেলায় যদি আমি ফোনটা ধরি তাহলে দেখি যে 5 থেকে 6% ব্যাটারি অটো ড্রেন করে ফেলছে। তো নর্মাল ইউজ করলে একটা দিন মোটামুটি পার করে ফেলতে পারবেন এরকম যদি 5-6 ঘন্টা করে আপনি মোবাইল ব্যবহার করেন। বাট যদি আপনি হেভি ইউজ করেন, প্রচুর পরিমাণে গেম টেম খেলেন, মোবাইল ডাটা ব্যবহার করেন, তাহলে কিন্তু এইটা আপনাকে ভালো ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করতেছে না। তবে ফাস্ট চার্জ আপনি করে ফেলতে পারবেন, ওয়্যারলেস চার্জ করে ফেলতে পারবেন। তবে এই ফোনটা ব্যবহার করলে এক্সট্রা যেসব ফিচারগুলো আছে তার মধ্যে আমি একটা বলবো যে এই যে স্পিনটা রয়েছে, সেলফি তুলতে পারবেন, এখানে ব্লুটুথ আছে, নোট টেকিং বা ফটো এডিটিং বা যাই করতে চান না কেন সেই এক্সট্রা কাজটা আপনার করে ফেলতে পারবেন, যেটা কিন্তু অন্যান্য ফোনের সাথে এই আলট্রা সিরিজের ফোনগুলোকে আলাদা করেছে। এটাই একটা ইউনিক ব্যাপার হবে আপনার এই ফোনটা ব্যবহার করতে গেলে। তাছাড়া এই মুহূর্তে যদি কিনতে চান, আমি ফাইনাল সামারি যদি বলি, ব্যাটারি ব্যাকআপে যদি আহামরি কনসার্ন আপনার না থাকে, আর একটা ব্যাপার হলো গ্রিন লাইনের রিস্কটা আপনি যদি নিতে পারেন। কারণ কি স্যামসাং ফোনগুলোতে একটা ইস্যুস দেখছি, ফোন রিলিজ হওয়ার 3-4 বছর পর থেকে ধুমায় গ্রিন লাইন পড়ে। যেমন দেখেন S22 আলট্রাতে প্রচুর গ্রিন লাইন পড়ছে, S23 আলট্রাতেও কিছু কিছু দেখা যাচ্ছে। আমি এই ফোনটা আনার পরে 3-4টা আপডেট অলরেডি দিয়ে ফেলছি, কিছু হয়নি। তবে তার মানে এই নয় যে আপনার কাছে হবে না। সো যে কোনো স্যামসাং এর ফোন কিনতে গেলে ডিসপ্লের ইস্যুস বা এই রিস্কটা নিয়ে যদি আপনি কিনতে পারেন, তাহলেই আপনার যদি এই ফোনটা ক্রাশ থাকে বা স্বপ্ন থাকে কিনতে পারেন। তাছাড়া যদি আপনি হুতাশে কিনে ফেলেন তাহলে কিন্তু অবশ্যই ধরা খেয়ে যাওয়ার চান্স আছে। সো এই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স গ্যালাক্সি S23 আলট্রা নিয়ে। আপনারা যদি কেউ আলট্রা সিরিজের ফোন ব্যবহার করেন বা স্যামসাং এর ফোন ব্যবহার করেন, অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।